Hello friends, welcome to Study Mitro 2.0, a new easy way to learn mathematics. আমি বিপাশা মিত্র। তো আজকে আমি তোমাদের ক্লাস 10 এর ম্যাথ করাবো। তো ক্লাস 10 এ আমি সরল সূত্রসার চ্যাপ্টারটা কিন্তু করাচ্ছি। বেশ কতগুলো অঙ্ক কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। আর কতগুলো অঙ্ক বাকি আছে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, আজকে আমি তোমাদের যতগুলো অঙ্ক করাবো তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। কারণ আজকে যে অঙ্কগুলো আমি তোমাদের করাবো সেই অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম তোমাদের কিন্তু পরীক্ষায় আসে এবং এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। সেই জন্য আবারও বলছি, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো, ঠিক আছে? এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকে শুরু করছি ক্লাস 10 এর সরল সুদ কষার কোষা থেকে 2 এর পরবর্তী অঙ্কগুলো। তো তোমরা দেখো। তো আজকে শুরু করছি ক্লাস। আজকে দেখো আমি তোমাদের কোষা থেকে 2 এর 18 নম্বর অঙ্কটা থেকে কিন্তু স্টার্ট করব। দেখো 18 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, দেখো 18 নম্বর অঙ্কটা বলছে কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে নির্ণয় করি। এটা হচ্ছে তোমাদের কোষা থেকে 2 এর 18 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো ফার্স্ট অফ অল তোমাকে অঙ্কটাকে বুঝতে হবে যে অঙ্কটা আমাকে কি বলতে চেয়েছে। অঙ্কটার মধ্যে আমাকে বলতে চেয়েছে যে বলছে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেয়। দেখো একটা বছরে কত মাস? একটা বছরে 12 মাস, ঠিক আছে? বছরের প্রথমে দিচ্ছে। দেখো আমি করলে তোমরা বুঝতে পারবে। দেখো একটা বছরে কতগুলো মাস আমরা জানি? একটা বছরে 12 মাস। তাহলে দেখো আমি যদি এটাকে ভেঙে নিই, তাহলে একটা বছরে দেখো এইটা একটা বছর মনে করো, ঠিক আছে? এটা কটা মাস? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মাস, ঠিক আছে? এটা আমি মাস ধরলাম, 12 মাস। এবার কি বলছে যে বছরের প্রথমে তিনি 15,000 টাকা জমা দেন এবং সেটা কি বলছে জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন। তাহলে আমি প্রথম মাসে আমি প্রথম 3টে মাসে ধরি, মানে 1 মাস 2 মাস 3 মাস। তাহলে এই 3টে মাসে আমি ধরলাম দীপুবাবু 15,000 টাকা ব্যাংকে জমা দিচ্ছে। 3,000 টাকা আমি বছরের প্রথমেই বলেছি। তার মানে কি বছরের প্রথম কি? জানুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে তিনি 15,000 টাকা ওই 3 মাস ওর ছিল। এবার কি বলছে 3 মাস পর, তার মানে কি এইটা তো কি মার্চ মাস তো এটা মার্চ মাস। এবার 3 মাস পর বলতে 3 মাস পর বলতে কি বলছে না তিনি কি করছে না 3,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 3 মাস পরে টাকাটার অ্যামাউন্ট কত হয়ে যাবে না 15,000 টাকা তো ছিল, সেখান থেকে 3,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে কত হয়ে যাবে? 12,000 টাকা হয়ে যাবে। মানে 3 মাস পর যখন মার্চ মাসে এসে দেখলো 15,000 টাকা ছিল, সে 3,000 টাকা তুলে নিল। এখন আমি সুদের কেসে আসছি না। এবার তুমি বলতে পারো 3 মাস যে টাকাটা রাখলো তাহলে সে তো সুদ পাবে। হ্যাঁ সুদ পাবে, সেই সুদগুলোর ক্যালকুলেশন আমি পরে করছি। আগে আমি প্রিন্সিপালটাকে ক্যালকুলেশন করছি, সুদ সব যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্টে এই জিনিসটাকে বোঝো, সুদ তো আছেই, সুদগুলো আমি আলাদা আলাদা করে সব ক্যালকুলেশন করব, সেগুলো আমি পরে করব। তুমি আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার প্রিন্সিপাল মানে আমার টাকাটা কতটা কি হচ্ছে সেটা দেখি। 15,000 টাকা দীপুবাবু 3 মাসের জন্য রাখলো, 3 মাস পরে শেষে 3,000 টাকা তুলে নিল, কত টাকা রইলো? 12,000 টাকা রইলো। এরপর কি বলছে? এবার বলছে যে টাকা তুলে নেওয়া 3 মাস পর, টাকা তুলে নেওয়া তাহলে মার্চ মাসে সে টাকা তুলে নিল, তারও 3 মাস পর, তার মানে কি এপ্রিল মে জুন, মানে এইখানে জুন মাসে এসে কি করছে না জুন মাসে এসে কি করছে তিনি আরো 8,000 টাকা জমা দিলেন। তাহলে তিনি এই মাসে এসে দেখুন আমার কাছে টাকা ছিল কত? 12,000 টাকা ছিল। সে টাকা তুলে নেওয়ার 3 মাস পর মানে জুন মাসে, মানে এটা জুন মাসে এসে তিনি কি করলো না আরো 8,000 টাকা জমা দিল। তাহলে তখন আমার টাকার পরিমাণটা কত না 12,000 টাকা তো ছিল, আরো 8,000 টাকা জমা দিল। তাহলে কত টাকা হয়ে গেল? 20,000 টাকা হয়ে গেল, 20,000 টাকা হয়ে গেল, ঠিক আছে? এবার বলছে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। এইবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, ব্যাপারটা পুরো ক্লিয়ার কনসেপ্ট নাও। ব্যাপারটা জিনিসটা কি হলো না 15,000 টাকা সে জমা দিয়েছিল ব্যাংকে, 3 মাস রাখলো, মার্চ মাস এলো, সে কি করলো 3,000 টাকা তুলে নিল। হ্যাঁ 15,000 টাকার উপর সুদ আছে, সে আমি সব বার করবো। 3,000 টাকা তুলে নিয়ে আমার টাকার পরিমাণটা কত দাঁড়ালো? 12,000 টাকা দাঁড়ালো, ঠিক আছে? তারও 3 মাস পর মানে এপ্রিল মে জুন, জুন মাসে সে কি করলো আরো 8,000 টাকা জমা
দিল, সে তখন কিন্তু টাকা তুললো না, টাকা জমা দিল, তাহলে টাকার পরিমাণটা কত হয়ে গেল? 20,000 টাকা। তার মানে বছরের শেষে সে কিন্তু 20,000 টাকা তো পাবেই, উল্টে সুদও পাবে। এবার সুদটা কতটা কি পাবে সেটা আমি আলাদা করে ক্যালকুলেশন করে লাস্টে যোগ করব। তাহলে 20,000 টাকা সে বছর শেষে পাবে তো ঠিকই, তারও এক্সট্রা আরো বেশি টাকা পাবে। কত টাকা পাবো? সেটা হচ্ছে সুদ টাকা পাবো। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে যে প্রথম 3 মাসে আমি দেখবো 15,000 টাকার উপর কত টাকা সুদ হয়েছে, ঠিক আছে। তারপরে দেখবো 12,000 টাকার উপর 3 মাস কত টাকা সুদ হয়েছে। তারপর দেখবো 20,000 টাকা। দেখো এখানে কত মাস হয়ে যাচ্ছে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। দেখো 6 মাসে কিন্তু সে 20,000 টাকা দিয়েছে, আর আমাকে বার করতে হবে কি বছরের শেষে। তারপর আমরা বলতে পারি 20,000 টাকাটা লাস্ট 6 মাস ধরে সুদ পেয়েছি, 20,000 টাকার উপর লাস্ট 6 মাস ধরে সুদ পেয়েছি। ব্যাপারটা বুঝতে পারলে? এবার কি বলছে যে আমি যে এই যে টাকাটা আমি খাটাচ্ছি, মানে যে সুদটা আমি পাবো, ব্যাংকে তো রেখেছি, ব্যাংকে যে সুদটা পাবো, ব্যাংক কিন্তু সে একই হারে কিন্তু আমাকে সুদটা দিচ্ছে। কত হারে? না এখানে দিচ্ছে 5% হারে। তার মানে এই 3 মাস আমি 5% হারে সুদ পাবো, এই 3 মাসও আমি 5% হারে সুদ পাবো, এবং লাস্ট 6 মাসেও কিন্তু আমি 5% হারে সুদটা পাবো। বুঝতে পারছো? তাহলে কি প্রথম আমি তাহলে আমাকে আলাদা আলাদা সুদটা বার করে নেবো। 20,000 টাকা তোমার প্রিন্সিপাল, ওটা তো আমি পাচ্ছি, ওটা তো আমিই রেখেছি টাকা, ঠিক আছে। তার উপরে যে ব্যাংকে রাখছি তারও তো একটা সুদ আছে, সেই সুদগুলোকে আমি 3 ভাবে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে আমার কাজ হবে 15,000 টাকার উপর 3 মাসে 5% হারে কত টাকা সুদ দিয়েছে ব্যাংক, হয়ে গেল। তারপর কি? তারপর ছিল কত টাকা? 12,000 টাকা ছিল, 3 মাস ধরে 12,000 টাকা ছিল, সেটার উপর আমি কত সুদ পেয়েছি বা ব্যাংক কত সুদ দিয়েছে দেখবো। তারপরে যখন জুন মাসে এলো তখন আমাদের টাকার পরিমাণটা কত হয়ে গেল? 20,000 টাকা। তাহলে বছরে আমার এই যে জুন মাস থেকে যে ডিসেম্বর মাস অবধি আমার যে চলবে, যে লাস্ট 6 মাসে চলবে, তখন টাকাটা আমার কত? 20,000 টাকার উপর ব্যাংক 5% এর সুদ দিয়েছে। ওই সুদটা বার করবো, দিয়ে 3টে সুদ যোগ করে দিলে আমার বেরিয়ে যাবে বছর শেষে আমি কত টাকা পাবো। এবার বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আমি একটা একটা করে সুদগুলোকে বার করি, ঠিক আছে। দেখো দেখো এটা হচ্ছে তোমার কত? 18 নম্বর অঙ্কটা। তাহলে এবার দেখো, এবার এইটা 3 মাস, এটা 3 মাস। এবার আমি তোমাদের কি বলেছিলাম, যখন সুদ বার করবে সময়টা কিসে থাকবে? বছরে থাকবে। তাহলে 3 মাসটাকে আমি যখন বছরে করব তাহলে কত হবে? 12 মাসে কত? 1 বছর। 12 মাস মানে কত? 12 মাস মানে কত? 1 বছর। তাহলে 1 মাস মানে কত? 1/12 বছর। তাহলে 3 মাস মানে কত? 1/12 ইন্টু 3, তাহলে 3 4, তার মানে হচ্ছে 1/4 বছর, ঠিক আছে। মাসে রাখা যাবে না, সব টাইমটাকে বছরে করতে হবে। তাহলে 3 মাস মানে আমি বলতে পারি 1/4 বছর, ঠিক আছে। ক্লিয়ার? এখানেও 3 মাস, আমরা এখানেও টাইমটা হচ্ছে 1/4 বছর, ঠিক আছে। এখানে টাইমটা এই যে 3 মাস, এই মে থেকে জুন মাস, এখানেও টাইমটা 1/4 বছর, এখানেও টাইমটা 1/4 বছর। আর এখানে যে লাস্ট 6 মাস, তাহলে 6 মাস মানে কত? 3 মাস। এখানে যদি 6 মাস করি তাহলে 6 মাস মানে 12 মাস মানে 1 বছর, 1 মাস মানে 1/12, তাহলে 6 মাস মানে কত? তাহলে এই যে 3টা এখানে কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? 6 2 গুণে 12, তাহলে 1/4 বছরটা 1/2 বছর, মানে 6 মাস মানে 1/2 বছর। ব্যাস, আমি টাইমগুলো পেয়ে গেছি। তাহলে কি হলো না, এইটুকু টাইমের জন্য আমি আরও পেয়ে গেছি, আমি পিও পেয়ে গেছি, আমি টিও পেয়ে গেছি, এটার জন্য আমি আর পেয়ে গেছি, পি পেয়ে গেছি, আবার টিও পেয়ে গেছি, এটার জন্য আমি আর পেয়ে গেছি, পি পেয়ে গেছি, আবার টিও পেয়ে গেছি। তাহলে এবার 3টে ভাগে আমি সুদগুলোকে বার করে নিই, ইন্টারেস্টগুলোকে। সেই 3টে ইন্টারেস্ট 20,000 এর সাথে যোগ করে দিলে আমি বছরের শেষে পেয়ে যাবো, কারণ ওই ইন্টারেস্টগুলো যোগ হবে, তাই না? ব্যাপারটা ক্লিয়ার? এবার দেখো আমি আস্তে আস্তে করছি। দেখো প্রথম 3 মাসে, তাহলে লিখবে, হেডিং দেবে প্রথম 3 মাসে। প্রথম 3 মাসে কি হচ্ছে না, পি ইকুয়ালস টু কত হচ্ছে না 15,000 টাকা হচ্ছে, ঠিক আছে। আর ইকুয়ালস টু কত? আর তো সব জায়গায় সেম 5%, আর টিটা কত? 1/4 বছর, 1/4 বছর, ঠিক আছে। তাহলে আমি আইটা কত পাবো? তাহলে আমি এখানে I1 দিচ্ছি, কারণ 3টে সুদ বার করবো, তো 3টে সুদ বার করবো, তো ওই জন্য আমি I1 দিচ্ছি। তাহলে I1 সমান কত পাবো না 15, পি আর টি, পি আর কত আর টি কত? 1/4 ডিভাইডেড বাই কত? 100, ঠিক আছে। তাহলে এবার কি হবে? এই 0 কেটে গেল, ঠিক আছে। উপরে কি পড়ে রইলো না 150 ইনটু 5 বাই হচ্ছে 4, তাহলে এটা কত হচ্ছে? 2 দুগুণে 4, 2 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে 75 ইনটু 5, তাহলে হচ্ছে 5 5 25, 25 5 আর 2, 5 7 35, 36, 37, তাহলে এত টাকা। তাহলে প্রথম 3 মাসে তিনি এত টাকা সুদ পেয়েছিল, ঠিক আছে, প্রথম 3 মাসে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় 3 মাসে, মানে তার পরের 3 মাসে, তিনি কত টাকা সুদ পাচ্ছে? পরের 3 মাসে কি হচ্ছে দেখো, তাহলে প্রথম 3 মাস হয়ে গেল, পরের 3 মাসে এখানে I2 লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি আর লিখছি না, এখানে I2 মানে কত তোমরা কিন্তু লিখবে, P ইকুয়ালস টু, তাহলে I2 তাহলে আমি লিখিয়ে দিই। তাহলে পরের 3 মাসে P সমান কত? পরের 3 মাসে P সমান 3,000 টাকা তুলে নিয়েছি, 3,000 টাকা তুলে নিয়েছি। পরের 3 মাসে কি হচ্ছে? 12,000 টাকা সুদ, ওই 12,000 টাকা আসল,
ঠিক আছে। আর কত, আর তো আমার 5%ই হচ্ছে, আর টি কত, টি তো আমি জানি 1/4 বছর, 1/4 বছর, ঠিক আছে। তাহলে i2 টা কি হয়ে যাবে, i2 টা হচ্ছে p/100, p টা লিখে দিলাম, p r টা কত 5 আর t হচ্ছে 1/4 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে কি হচ্ছে দেখো 0 0 কেটে যাচ্ছে, হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে 4 4 3 এ 12 0, তাহলে কত হচ্ছে 5 3 15, 150 টাকা, 150 টাকা। তাহলে এইটা হচ্ছে 150 টাকা, তাহলে i2 টা হচ্ছে 150 টাকা। তাহলে প্রথম 3 মাসে 15,000 টাকার উপর আমি কত টাকা সুদ পেয়েছি, 375/2 টাকা। তারপরে সেকেন্ড 3 মাসে 12,000 টাকা ছিল, তার উপর আমরা সুদ দিয়েছে 150 টাকা। এবার লাস্ট কি করব, 20,000 টাকার উপর 5% এর সুদটা কত, ঠিক আছে। তো আমি এই নিচের জায়গাটা মুছছি, ঠিক আছে। দেখো দেখো এবার দেখো এই জায়গাটা একটুখানি হচ্ছে তোমরা খাতায় পরিষ্কার করে করবে, আমি জাস্ট বোঝানোর জন্য জায়গাটা আমি কাটছি না। তাহলে এবার দেখো লাস্ট মানে শেষ 6 মাস, দেখো আমার তো লাস্ট 6 মাস করে আছে না, তাহলে শেষ 6 মাসের কেসটা কি হবে, শেষ 6 মাসে কি হচ্ছে, পিটা কত, পিটা হচ্ছে 20,000 টাকা, পিটা হচ্ছে 20,000 টাকা, আরটা কত, আরটা হচ্ছে 5% আর টিটা কত, টিটা হচ্ছে 1/2 বছর। তাহলে i3 টা কত হবে, i3 হচ্ছে p/100, পিটা হচ্ছে 20,000, আরটা হচ্ছে 5 ইনটু টিটা হচ্ছে 1/2 ডিভাইডেড বাই 100। তাহলে এই 0 সাথে এই 0 কেটে গেল, হয়ে গেল। তাহলে 2 2 1 0 100, তার মানে এখানে পেয়ে গেলাম আমি 500 টাকা। তাহলে 500 টাকা যে লাস্ট যে 20,000 টাকা ছিল সেটা 6 মাস ধরে ব্যাংক তোমাকে 500 টাকা সুদ দিচ্ছে। তাহলে বোঝা গেল, তাহলে প্রথম 15,000 টাকার উপর আমি এত টাকা সুদ পেয়েছি, দ্বিতীয় 3 মাসের জন্য যে 12,000 টাকা আমার ছিল সেখানে আমি 150 টাকা সুদ পেয়েছি, এবং লাস্ট মাসে আমার 20,000 টাকা ছিল সেটার উপর ব্যাংক তোমাকে 500 টাকা সুদ দিয়েছে। তার মানে এই যে তিনটে অ্যামাউন্ট, এই তিনটে অ্যামাউন্ট তুমি টাকাটা রেখেছো বলে ব্যাংক তোমাকে সুদ দিয়েছে। তাহলে টোটাল সুদ কত, এই তিনটাকে আমি যোগ করে দেবো, ঠিক আছে। বুঝতে পারছো কি করে করছি? তো এবার আমি ওপরটা মুছে দিই, তাহলে টোটাল সুদটা আমি করে নিই, তাহলে কত টাকা ব্যাংক টোটাল সুদ দিয়েছে, ব্যাস এবার হয়ে গেল কেসটা। আমি তাহলে ওপরটা মুছছি, ঠিক আছে। দেখো ওপরটা আমি এখানটা মুছে দিচ্ছি। দেখো এবার তাহলে কি হবে, তাহলে টোটাল সুদ, তাহলে অতএব মোট সুদ, তাহলে মোট সুদ কত হবে, মোট সুদ কত, এখানে কি এখানে মোট সুদ একটা হচ্ছে 375/2, একটা প্রথম 3 মাসে, তারপরের 3 মাসে 150 টাকা, তারপরে পরের 6 মাসে কত 500 টাকা, টোটাল সুদ হচ্ছে এত টাকা। তাহলে এটা যোগ করে দিলে কত হবে 2, এটা হবে 375, এটা হবে 15 × 30 300, আর এটা হবে কত না 1000। তাহলে এটা কত হচ্ছে না 300 375 675 1000, তাহলে 1675/2, ঠিক আছে। এটাকে তুমি কাটাকুটি করলে তোমরা পাবে 837.5, 837.5 টাকা, 37.5 টাকা। তার মানে কি, তার মানে ওই যে 1 বছর ধরে আমার ওই টাকাটা খাটলো তার জন্য ব্যাংক তোমাকে 837.5 টাকা সুদ দিয়েছে। তাহলে আমার সুদে আসলে টোটাল কত পাচ্ছি, তাহলে অতএব দেখো যে দীপু বাবু বছরের শেষে সুদে আসলে টাকা পাবেন, কত 20,000 টাকা তো উনি রেখেছিলেন, 20,000 টাকা উনি রেখেছিলেন, সব জমা টমা দিয়েছিলেন এবং ব্যাংক তাকে সুদ দিয়েছে কত 837.5। তাহলে টোটাল কত হলো 20,837.5 টাকা। তাহলে বছরের শেষে তিনি এত টাকা পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আনসার, বুঝতে পারলে? তো ব্যাপারটা কিছুই নয়, আমি জাস্ট ওইভাবে বোঝালাম। তো পুরো ভেঙে বোঝালাম, প্রথমে 15,000 টাকা, তারপর 12,000 টাকা, তারপর হলো 20,000 টাকা দিয়ে আমি ইন্ডিভিজুয়ালি কি করে নিলাম, সুদগুলোকে বার করে নিলাম, দিয়ে তিনটে সুদ যোগ করে দিয়ে পড়লো কত না 837.5 টাকা। তাহলে ব্যাংক টোটাল সুদ দিয়েছে কত টাকা, তাহলে বছরের শেষে তিনি কত পাবেন, 20,000 টাকা তো এমনিই ছিল, আর তিনি 837 টাকা পেয়েছে, তাহলে বছরের শেষে তিনি টাকা পাবেন 20,837 টাকা, ঠিক আছে। বুঝতে পেরেছো? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে, বারবার বলছি পরীক্ষায় কিন্তু আজকে যতগুলো অঙ্ক আমি করাবো সেইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। দেখো তো বুঝতে পারলি কেমন করে করলাম, এভাবে তোমাকে কিন্তু অঙ্কটা বুঝে করতে হবে। এরপর আমি তোমাকে চলে দেখো পরবর্তী অঙ্কটা, দেখো পরবর্তী 19 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে।
দেখো 19 নম্বর অঙ্কটা বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসেব করি। এটা হচ্ছে কোষে দেখি 2 এর 19 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলি? তো ফার্স্ট অফ অল এই অঙ্কটা কি, এই অঙ্কটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে বলতেটা কি চেয়েছে। যদি অঙ্ক তুমি বুঝে যাও তাহলে অঙ্ক কিন্তু খুব ইজিলি বেরিয়ে যাবে। তো আমি করতে করতে বোঝাই, তাহলে ওটা তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমি করলে তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এবার আমরা করব 19 নম্বর অঙ্কটা। দেখো 19 নম্বর অঙ্কটা কি বলছে যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার করে। তো একটা বাড়ি তৈরি করার জন্য তো আমি তো বললাম যে কোনো জিনিস করার জন্য ব্যাংক থেকে ধার নিতে হয় বা কোনো জায়গা থেকে ধার নিতে হয়। তো কি করলো না, বার্ষিক 12% সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন এবং ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। তাহলে বাড়িটা তৈরি করে ফেললো, বাড়ি তৈরি করতেও তো টাইম লাগবে, ওটা 1 বছর ধরে বাড়িটা তৈরি হলো এবং 1 বছর পর সে কি করে বাড়ি ভাড়া দিচ্ছেন কত টাকায় না 5,200 টাকায় বাড়িটা ভাড়া দিচ্ছে। এবার বলছে ধার নেওয়ার কত বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা, মানে বাড়ির যে ভাড়াটা দিচ্ছে ওই বাড়ি ভাড়ার টাকা থেকে ব্যাংকের টাকাটা তিনি শোধ করবেন। তো কত বছরে এটা আমাকে বার করতে হবে। তো আমাকে কত বছরে দেয়নি, তাহলে আমি ধরে নিই টি বছরে, মানে আমি টিটা ধরে নিই, আমি তো বছর জানি না কত বছরে, তাহলে আমি টি ধরে নিই। তাহলে টি বছরে সে সুদে আসলে অত টাকাটা শোধ করবে, মানে 2,40,000 টাকাটা দিতেই হবে, প্লাস টি বছরে যে ব্যাংক যে টাকাটা দিল ওর উপর একটা সুদ চাপবে, তাহলে ওই সুদ এবং আসল দুটো মিলিয়ে শোধ হবে। এখানে তো বলেছে কত বছরে সুদ সহ টাকা শোধ করবে। তাহলে আমি ধরে নিই যে রহমত চাচা টি বছরে সুদ সহ প্রতি টাকাটা সে শোধ করে দেবে। তাহলে এটা ধরি, তাহলে লিখি ধরি রহমত চাচা সুদ সহ সমস্ত টাকা শোধ করবেন কতদিনে না টি বছরে। তাহলে আমাকে একটা জিনিস বলো যে প্রিন্সিপাল তো 2,40,000 টাকা, তাহলে টি বছরে তিনি সুদের আসলে সব টাকাটা শোধ করবে। এই যে টি বছর ধরে তিনি টাকাটা নিয়ে রেখেছে, তাহলে ব্যাংক তো তার উপর সুদ চাপাবে। তাহলে আমাকে ফার্স্টে কি বার করে নিতে হবে যে টি বছরে টোটাল কত টাকা সুদ হচ্ছে, ঠিক আছে? কারণ আমাকে দেখো আসলও দিতে হবে সুদও দিতে হবে, তাহলে আমাকে ফার্স্টে বের করে নিতে টি বছরে তিনি টোটাল কত সুদ দিচ্ছেন এবং সুদে আসলে টোটাল পরিমাণটা আগে আমি ফার্স্ট বার করে নেবো, তারপরে বাড়ি ভাড়ার কেসটাতে আসছি, ঠিক আছে? তাহলে পিটা এখানে কত, পিটা এখানে 2,40,000 টাকা, 2,40,000 টাকা হচ্ছে পি। আর এখানে কত, আর এখানে হচ্ছে কত না 12% হারে দিয়েছে, তাহলে 12% হারে দিয়েছে। টি এখানে টিটা তো এখানে টি হবে, ঠিক আছে? আমাকে তাহলে আইটা বার করতে হবে, তাহলে আইটা কত, তাহলে এখান থেকে আইটা কত, তাহলে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, পি আর টি বাই 100। তাহলে পিটা হচ্ছে 2,40,000 টাকা, 2,40,000 টাকা ইনটু আরটা হচ্ছে 12 ইনটু টিটা হচ্ছে টি বাই হচ্ছে 100। তাহলে 0 0 কেটে গেল, তাহলে 12 আর 24 যদি গুণ করো তাহলে আসবে 24 240 আসে 288, 200 আসবে 288। আর এখানে কত, দুটো জিরো টি, এত টাকা হচ্ছে টি বছরে এত টাকা হচ্ছে, মানে টি বছর যখন তিনি টাকাটা শোধ করবে তখন তাকে এক্সট্রা করে সুদ এত টাকা দিতে হবে, ঠিক আছে? এক্সট্রা করে সুদটা এত টাকা দিতে হচ্ছে, তাহলে টোটাল কত টাকা দিতে হবে? তাহলে সুদে আসলে টাকা শোধ করতে হবে কত, সুদে আসলে তাকে শোধ করতে হবে কত, সুদ হচ্ছে শুধু টি বছর ধরে, যে আমি ধরে নিলাম টি বছরে তুমি সুদে আসলে শোধ করবে, তাহলে টি বছরের সুদটা হচ্ছে 288 টাকা, ঠিক আছে? তো সুদে আসলে তাকে শোধ করতে হবে কত, আসল কত, আসল তো 2,40,000 টাকা, আসল হলো 2,40,000 টাকা প্লাস হচ্ছে সুদ কত, সুদ হচ্ছে 288 00 টি, তাহলে এত টাকা হচ্ছে তাকে মানে শোধ করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? এরপর কি হচ্ছে, মানে এত টাকা আমাকে দিতে হবে। এরপর কি বলছে যে তিনি ধার নেওয়ার 1 বছর পর থেকে, তাহলে 1 বছর ধরে তিনি কোনো টাকা ব্যাংকে দেয়নি, তাহলে ওই যে 1 বছর ধরে টাকা দিল না, তাহলে তো ওটার উপর সুদ আছে, তো সেটা এখানে ব্যাপারটা দরকার নেই। তো এখানে বলছে যে
বছর পর থেকে তিনি বাড়ি ভাড়া দেন এবং বাড়ি ভাড়া যে প্রতি মাসে তিনি 5200 টাকা করে পাচ্ছে ওই টাকাটা তিনি ব্যাংকে দিয়ে দিয়ে শোধ করছে। তাহলে আমাকে একটা জিনিস বলো যে আমি তো ধরে নিয়েছি টি বছর তিনি পুরো টাকাটা শোধ করছে, তাহলে 1 বছর সে দিতে পারছে না, তাহলে তাহলে কত বছর তিনি শোধ করছেন? টি মাইনাস 1 বছরে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিই ব্যাপারটা টি বছর আমি ধরেছিলাম টোটাল টাকাটা টি বছরে খরচা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন, সেক্ষেত্রে তোমার সময়টি কত হবে? কারণ 1 বছর তো চলে যাচ্ছে, টোটাল হচ্ছে না টি বছরে শোধ করবে, 1 বছর দিতে পারছে না, তাহলে আমার বাকি সময়টা কত? টি মাইনাস 1, মানে অত বছরেই তিনি ও টাকাটা শোধ করবে। তাহলে লেখো যে যেহেতু, তাহলে এর নিচে লিখবে, ঠিক আছে, এর নিচে এখানটা লিখবে, এর নিচে লিখবে, এইটুকুটা হয়ে গেল, লিখবে যেহেতু ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন, সেক্ষেত্রে সময়টি হবে কত? টোটাল ছিল টি, সেখান থেকে 1 বছর বাদ যাবে, তাহলে টি মাইনাস 1 এত বছর। কারণ আমাকে কিন্তু এখানে কি হবে, এখানে বলে দিয়েছে বাড়ি ভাড়ার টাকা দিয়ে শোধ করবে, সে এমনি টাকা দেবে, বাড়ি ভাড়া যে ভাড়াটা পাবে সেই ভাড়া দিয়ে সে ব্যাংকের টাকাটা শোধ করবে। তাহলে আমি তো ধরে নিচ্ছি টি বছর শোধ করবে, আর কি হচ্ছে না বাড়ির ভাড়া দিয়েছিলেন কত বছর পর? 1 বছর পর, তাহলে আলটিমেট সময়টা কি? টি মাইনাস 1 বছরে সে শোধটা হয়ে যাবে। তাহলে আমাকে কি বার করতে হবে যে টি মাইনাস 1 বছরে বাড়ি ভাড়াটা কত? ঠিক আছে, সেটাই হচ্ছে এই টাকাটা। বুঝতে পারলে যে আমাকে শোধ করতে হবে এই টাকাটা, আর আমি দেখছি যে টি বছরে আমি টোটালটা শোধ করে দেবো ধরে নিয়েছি, কিন্তু আমি দেখছি 1 বছর পর বাড়ি ভাড়া দিয়েছি, আর আমাকে বাড়ি ভাড়া টাকাটা দিয়ে টাকাটা শোধ করতে হবে। তাহলে কি হচ্ছে টি মাইনাস 1 বছরে, তাহলে টি মাইনাস 1 বছরে কিন্তু রহমত চাচা বাড়ি ভাড়ার টাকায় কিন্তু পুরো লোনটা পুরো শোধ করে দেবে। তাহলে আমাকে আবার বার করতে হবে কি? বাড়ি ভাড়া আমি কত পাচ্ছি? প্রতি মাসে পাচ্ছি 5200 টাকা করে প্রতি মাসে। তাহলে আমাকে তাহলে 1 বছর বার করে নিতে হবে। আমি তো বলেছিলাম সময় সব মাসে রাখবে না, তাহলে প্রতি মাসে 1 মাসে যদি আমি 5200 টাকা করে পাই, তাহলে 1 বছরে কত টাকা পাই সেটা আমাকে বার করতে হবে। তারপর বার করতে হবে যে টি মাইনাস 1 বছরে আমি কত টাকা পাচ্ছি, সেই টাকাটাই হচ্ছে তোমার এই টাকাটা, কারণ এই টাইমে সেই পুরো টাকাটা বাড়ি ভাড়ার টাকায় শোধ করে দেবে। ব্যাপারটা বুঝতে পারলে যে এই টি মাইনাস 1 বছরে সে কত টাকা বাড়ি ভাড়া পাচ্ছে সেই ভাড়াটাই হচ্ছে তোমার এই টাকাটা, কারণ এই টাকাটাতে তো সে শোধ করবে না, আর এই টাইমেই সে পুরো টাকাটা শোধ করবে, তাহলে সেখান থেকে বেরিয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমি করি, তাহলে এবার বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এবার তাহলে কি হচ্ছে, এবার তিনি বাড়ি ভাড়া কত পাচ্ছে? বাড়ি ভাড়া পাচ্ছেন 1 মাসে, তাহলে তিনি 1 মাসে ভাড়া পায় কত? তিনি 1 মাসে ভাড়া পায় কত না 5200 টাকা, 5200 টাকা ভাড়া পায়। ঠিক আছে, তাহলে তিনি 1 মাসে যদি 5200 টাকা পায়, তাহলে তিনি 12 মাস মানে হচ্ছে 1 বছর, 1 বছরে ভাড়া পায় কত না 5200 ইনটু 12, এত টাকা হচ্ছে তিনি 1 বছরে পায়। তাহলে এটাকে গুণ করলে তোমার চলে আসবে 624,000 এত টাকা। ঠিক আছে, তাহলে 1 মাসে তিনি 5200 টাকা করে পাচ্ছে, তাহলে 1 বছরে তিনি কত টাকা পাচ্ছে না এত টাকা পাচ্ছে। তাহলে টি মাইনাস 1 বছরে বাড়ি ভাড়া কত পাচ্ছে? তাহলে অতএব তিনি টি মাইনাস 1 বছরে ভাড়া পায় কত না 624,000 ইনটু টি মাইনাস 1, এত টাকা। তাহলে এটা কত হচ্ছে না 624,000 টি মাইনাস হচ্ছে 624,000 এত টাকা। তাহলে এবার বোঝা গেল? তাহলে এই টাকাটাই হচ্ছে তোমার যে সুদে আসলে যে টাকাটা উনি প্রথমে বার করেছিলেন, সুদে আসলে কত টাকা বার করেছিলাম যে 2,40,000 প্লাস কত 288,000 টি, ওই টাকাটা। তাহলে এই টাকাটাই হচ্ছে তোমার ওই যে সুদ সমেত যে প্রথমে যেটা বার করেছিলাম, দেখো তোমরা প্রথমে করেছো সেটা কত হয়েছিল না 2,40,000 প্লাস হচ্ছে 288,000 টি, ওই টাকাটাই সেম, এই টাকাটা আর ওই টাকাটা সেম, কারণ এই টাকাটাই ও ব্যাংকে দিয়ে শোধ করছে, আর সুদ আসলে ওইটা শোধ করতে হয়। প্রথমে ক্যালকুলেশন করে আমরা ওইটা পেয়েছি, আর এখন আমরা সুদ আসলে এটা পেয়েছি, তাহলে এই টাকাটা আর ওই টাকাটা সেম, এই দুটোকে তাহলে সেম করে দেবো, এই দুটোকে সমান করে দেবো, সেখান থেকে টি এর ভ্যালুটা বেরিয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমি নিচটা মুছে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে শর্তানুযায়ী কি হবে? তাহলে শর্তানুযায়ী হবে
যে শর্তানুযায়ী কি হবে, তাহলে আমি প্রথমে বার করেছিলাম সুদ আসলে তাহলে কত টাকা করেছিল, তাহলে সুদ আসলে তার কত টাকা দিতে হতো না 2,40,000 টাকা তিনি নিয়েছিলেন, 2,40,000 টাকা তিনি নিয়েছিলেন এবং ধরেছিলাম টি বছরে সে শোধ করে দেবে। তাহলে দিয়ে তখন সুদটা কত পেয়েছিলাম না, পেয়েছিলাম 288,000 টি। তাহলে এত টাকাটা তাকে শোধ করতে হতো। ঠিক আছে, এটা হলো আমরা প্রথমে ক্যালকুলেশন করে পেলাম। তারপরে বাড়ি ভাড়ার টাকাতে আমি দেখলাম যে বাড়ি ভাড়ার টাকা দিয়ে যদি শোধ করে তাহলে তাকে এত টাকা দিলেই তার শোধ হয়ে যাবে। তাহলে এই টাকাটা আর এই টাকাটা সমান, তাহলে এটা ইকুয়ালস টু এইটা, এটা ইকুয়ালস টু এটা হয়ে গেল। এবার যে সেখান থেকে টিটা ব্যবহার করব, তাহলে কত হচ্ছে 288,000 টি, আর এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 624,000 টি, আর এটা এদিকে যাবে, তাহলে এটা কত হলো মাইনাস 624,000, আর এখান থেকে মাইনাস যাবে 2,40,000, মাইনাস 2,40,000 টা হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করলে কত হচ্ছে, ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটা প্লাসে মাইনাসে কত হবে মাইনাস হয়ে যাবে। তাহলে 624 থেকে 288 বিয়োগ দিলে কত হবে, এটা তো 0 0 হয়ে যাচ্ছে। তাহলে 8 আর 6 24, ঠিক আছে, 6 8 কে 9 9 10 11 12, 3 এ 12, 2 কে 3, মানে 3 আর 336 টি হয়ে গেল। তাহলে যে কে বড় এ বড় তার এর সাইনটা এখানে বসে গেল, ইকুয়ালস টু কত, এবার দুটোই মাইনাস আছে, দুটো মাইনাস তাহলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 0 0 তো হয়েই গেল। তাহলে এটা দেখো 2,40,000 ছিল, আর এখানে 624 0 0, তাহলে এটা যোগ করলে কত হবে 00420, এটা 3, মানে হচ্ছে তোমার 3024, এটা হয়ে গেল 3042। তাহলে এইটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাও মাইনাস, এখন দুটোই মাইনাস, তাহলে এটাও মাইনাস, তাহলে দুটো মাইনাস কেটে গেল। তাহলে t = কত হবে 302400 ডিভাইডেড বাই 33600, তাহলে এটা কেটে গেল। তাহলে কত আসবে, 2 দিয়ে কাটলে 2 1 কে 2, 5 দুগুণে 10, 2 1 কে 2, 2 দুগুণে 4, 2 1 হবে 2 1 কে 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দিয়ে হলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 2 দিয়ে হলে 2 দুগুণে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তারপর এখানটা কত হবে, 2 দিয়ে গেলে 2 1 কে 2, 2 6 দুগুণে 2 1 কে 2 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 2 21 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আর এটা হচ্ছে 21 9 চলে যাবে। তাহলে আলটিমেটলি আনসারটা হয়ে গেল 9 বছর। 9 বছর হলো আনসার। তাহলে তিনি কত বছরে বাড়ি ভাড়ার টাকায় শোধ করবে না 9 বছরে বাড়ি ভাড়ার টাকায় তিনি ওই পুরো ধারটা সুদে আসলে শোধ করে দেবেন। বোঝা গেল? এই ব্যাপারটা হচ্ছে এরকম, একটু বুঝতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাহলে বোঝা গেল, তাহলে উনি অত টাকা পেলো। তাহলে ওই এবার বাড়ি ভাড়ার টাকাতে হিসাব করে আমরা দেখলাম যে বাড়ি ভাড়ায় তিনি পুরো টাকাটা শোধ করবে t-1 বছরে, কারণ 1 বছর পর বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে এই টাকাটাই তিনি হচ্ছে সুদ আসলে শোধ, এই টাকাটা আর এই টাকাটা সেম দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে টি এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম 9 বছর। তাহলে তিনি ব্যাংকের টাকাটা 9 বছরে শোধ করবে সুদে আসলে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো ঠিক আছে, বুঝতে পারলে? তো এভাবে তোমাকে ব্যাপারটা পুরোটা বুঝে অঙ্কটা তোমাকে করতে হবে। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা তোমাদের আছে 20 নম্বরের অঙ্কটা, ওই 20 নম্বরের অঙ্কটাও কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তো আজকের ক্লাসে আমি ওই অঙ্কটা করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওটা আমি নেক্সট দিনের ক্লাসে করে দেবো। ঠিক আছে, এবার নেক্সট দিনের ক্লাসে ওটা করে দেবো, আর কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে, ওগুলো করে দিয়ে কিন্তু আমি চ্যাপ্টারটা শেষ করে দেবো। তো আপাতত এই দুটো অঙ্ক তোমাদের দেখালাম, এবং এই যে দুটো অঙ্ক তোমাদের দেখালাম, এই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য আবারও বলছি ভীষণ ইম্পর্টেন্ট, এবং 20 নম্বর পরবর্তী যে অঙ্কটা আছে সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। এই তিনটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম তোমাদের দেয়। তো নেক্সট দিনের ক্লাসে আমি তোমাদের 20 নম্বর অঙ্কটা করে দেবো, তার আগে তোমরা চেষ্টা করো, আমি অবশ্যই তোমাদের করে দেবো। আপাতত তোমরা এই দুটো অঙ্ক ভালো মতো করে দেখো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই অবধি তোমাদের দেখালাম। বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব, এবং নেক্সট দিন তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দিই। নেক্সট অঙ্কগুলো কিন্তু স্টার্ট করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।